আসসালামু আলাইকুম স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা খুব ইন্টারেস্টিং একটা পোয়েম পড়তে যাচ্ছি। আমাদের যে কোর্স রয়েছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির, এটির একটি কবিতা যেটি লিখেছে সেমাস হ্যানি। তিনি একজন ইরিশ পোয়েট, জন্মগ্রহণ করেন 1939 সালে এবং 2013 সালে মৃত্যুবরণ করেন। তিনি একজন নোবেল প্রাইজ উইনার রাইটার। তার অ্যাবিলিটি হলো যে ন্যাচারাল জিনিসকে ডিপ ফিলোসফি জিনিসে বা গল্পে পরিণত করে। সো আজ আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটার নাম হচ্ছে বা পোয়েমটা পড়বো সেই পোয়েমটার নাম হচ্ছে ডেথ অফ এ ন্যাচারালিস্ট। সো ইট ইজ এ metaphorical. It doesn't mean a person actually dies. সো এই টাইটেলের মিনিং হলো এটা একটা ম্যাটাফরিক্যাল টাইটেল। ওকে, এখানে বলা হচ্ছে যে ডেট অফ ন্যাচারালিস্ট মানে কোনো ব্যক্তি যে মারা গেছে সেটাকে বলা হচ্ছে না, বাট ইট রিফার্স টু দি ডেট অফ অ্যান আইডেন্টি অ্যান্ড দি এন্ড অফ চাইল্ডহুড ইনোসেন্স। বলছে এটা কোনো ব্যক্তির মৃত্যুকে বোঝাচ্ছে না, বাট এটা বোঝাচ্ছে মৃত্যু আমাদের যে পরিচয়, শিশুসুলভ যে আচরণের মৃত্যু হয় সেটাই বোঝাচ্ছে। এখানে ন্যাচারালিস্ট শব্দের অর্থ হচ্ছে হু লাভ নেচার উইথ গ্রেট লাভ, আর ডাইস এখানে মিন করে হচ্ছে দি লস। লস কিসের লস? লস অফ ইনোসেন্স অ্যান্ড লস অফ ইন্টারেস্ট। সো ইন শর্ট উই ক্যান সে দি এন্ড অফ এ বয়েজ চাইল্ডহুড ওয়ান্ডার। সো এই টাইটেলের মিনিং দাঁড়াচ্ছে একটা চাইল্ডহুড ওয়ান্ডারের যে চিন্তাভাবনা, নিষ্পাপ চিন্তাভাবনার সেটার যে মৃত্যু, সেটাই এর অর্থ দাঁড়াচ্ছে। সো আমরা কবির সম্পর্কে জানলাম, কবিতার টাইটেল সম্পর্কে জানলাম। এখন আমরা কবিতার লাইন বাই পড়বে এবং তার অর্থ জানার চেষ্টা করব। কিন্তু তার আগে যারা আমার ভিডিওটা দেখেন তারও অবশ্যই আমাদের যে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এক এক করে সব কোর্সের ভিডিও আনবো। ওকে, তাহলে এখন আমরা পরবর্তীতে লাইন বাই লাইন আমরা পোয়েমের লাইন বাই লাইন সম্পর্কে জানি। আশা করি দেখা যাচ্ছে। 1 মিনিট। ওকে, আশা করি এবার দেখতে কোনো সমস্যা হচ্ছে না। অল ইয়ার দি ফ্ল্যাক্স ড্যাম ফেস্টেড ইন দি হার্ট অফ দি টাউনল্যান্ড। আমি এখানে সাইডে 1 2 দিছি, এটা আছে লাইন নাম্বার বোঝানোর জন্য। ওকে, সো প্রথম লাইন বলছে সারা বছর গ্রামের মাঝখানে শন ভেজানোর গর্তটি পচে দুর্গন্ধ ছড়াতো। ওকে, সো এখানে শন বলতে বোঝাচ্ছে আমরা অনেক সময় দেখি পাট ভিজানোর যে জায়গা, সেই জায়গাটার কোথায় বলা হচ্ছে। ওকে, তারপরে দ্বিতীয় লাইন বলছে গ্রিন অ্যান্ড হেভি হেডেড ফ্লেক্স হ্যাড রুটেড দেয়ার উইটেড ডাউন বাই হিউজ শর্টস। এখানে বলছে সবুজ আর ভারী মাথার শন গাছগুলো মাটির চাপড়া দিয়ে ডুবিয়ে রাখা হতো যাতে সেগুলো পচে যায়। ওকে, সো এখানে বলছে যে শন গাছগুলো যে ঝাউ গাছ, আমাদের দিকে ঝাউ গাছ বলে, যে পাটকাঠির মতন হয়ে থাকে, এটাকে আছে পানির ভিতরে ডুবে রাখা হতো। মাটির যে ছোপ সেটা ওর উপরে দিয়ে হতো দাদা, সেটা পানির উপরে ভেসে না থাকে এবং পানির তলে ভালোভাবে তলিয়ে যায়। ওকে, তৃতীয় লাইনে বলছে ডেলি ইট সুইটার্ড ইন দি পানিশিং সান। বলছে কড়া রোদে প্রতিদিন জায়গাটা ভ্যাপসা গরমে তপ্ত হয়ে থাকতো। তারপরে বলছে চতুর্থ লাইনে বাবেলস গ্রাগেলড delicately blue bottles have a strong gauge of sound around the smell। বলছে পচা পানি থেকে বুদবুদ উঠতো আর নীল মাছিরা ভন ভন শব্দ করে সেই দুর্গন্ধের চারিদিকে শব্দের জাল বুনতো। তারপরে এখানে আমরা পঞ্চম লাইনে পাচ্ছি there were dragonflies, আচ্ছা মাছি, spotted butterflies, প্রজাপতিও দেখা যেত, বাট বেস্ট অফ অল ওয়াজ দি ওয়ার্ম থিক স্লোভার অফ ফ্রগ ফ্রগ স্পন। বলছে
সেখানে ফড়িং আর রঙিন প্রজাপতি ছিল, কিন্তু ছোট ছেলেটির কাছে সবচেয়ে প্রিয় ছিল ব্যাঙের ডিমের সেই ঘন আঠালো লাল নালা। On slabs at sorry এখানে that grew like coated otter in the shade of the planks. সেখানে বলছে নদীর ধারের ছায়ায় সেই ডিমগুলো জমাট বাঁধা পানির মতো পড়ে থাকতো। Here every spring I would fill some potfuls in the jellied specks to range on window sills at home. সো প্রতি বসন্তে আমি জ্যামের বয়েম ভরে সেই জেলি মতো ডিমগুলো নিয়ে আসতাম এবং বাড়ির জানালার উপর সাজিয়ে রাখতাম। On slabs at school and wait and was until the patterning dots burst into nimble swimming tadpoles. বলছি স্কুলের তাকেও রাখতাম এবং অপেক্ষা করতাম কখন সেই কালো বিন্দুগুলো ফেটে চটপটে ব্যাঙেজি হয়ে সাঁতার কাটবে। ওকে, মিস অলস would tell us how the daddy frog was called a bullfrog. মিস অলস আমাদের শেখাতেন যে পুরুষ যে ব্যাঙ সেগুলোকে বুল ফ্রগ বা ষাঁড় ব্যাঙ বলা হয়। অ্যান্ড হাউ হি ক্রাক মানে আছে ডাকা, অ্যান্ড হাউ দি মাম্মি ফ্রগ laid hundreds of little eggs in this was frog spawn. তিনি বলতেন কিভাবে বাবা ব্যাঙ ডাকে আর মা ব্যাঙ শুয়ে শুয়ে ডিম পাড়ে, সেগুলোকে ডিম বলা হয়। Can tell the weather by frogs too, for they were yellow in sun and brown in rain. বলছে ম্যাডাম বলতো, মিস অলস ম্যাডাম আমাদের যে শিক্ষিকা তিনি বলতেন ব্যাঙ দেখে আমরা আবহাওয়ার বলতে পারি। কিভাবে বলতে পারি? ফর দে ওয়ার ইয়েলো ইন দি সান বলতো তারা রোদে হলুদ হয়ে যেত এবং বৃষ্টিতে বাদামি হয়ে যেত। সে একটা ইনফরমেশন দিয়ে হয়নি, ইনফরমেশনটা হলো এই পোয়েমটা দুটি পার্টে বিভক্ত, মানে দুটি স্ট্যান্সে বিভক্ত। প্রথম স্ট্যান্সেতে কবি এখানে দেখেছি ইনোসেন্স, আর দ্বিতীয় স্ট্যান্সেতে কবি রিয়েলিটিকে তুলে ধরেছেন। সো এখন আমরা দ্বিতীয় স্ট্যান্সেতে যাই। দেন আর একটা বিষয় জানা ছিল যে আমি কি এরকমই দেবো, শুধু কবিতাটা এখানে থাকবে আর সেগুলো আমি মিনিং করে বলে দেবো, নাকি কবিতাও থাকবে এখানে আমি যেগুলো বলছি সেগুলোও লেখা থাকবে, কোনটা হলে ভালো হয় জানাবেন। Then on a hot day when fields were ranked with cow dung মানে হচ্ছে গরুর মল, ওকে, বা গোবর, in the grass, the angry frogs invaded the flax dam. সে একদিন প্রচণ্ড গরমে যখন মাঠ গোবরের গন্ধে ভরেছিল তখন এক ঝাঁক রাগী ব্যাঙ সেই গর্তটি দখল করে নিল। I ducked through heads to cross croaking that I had not heard before. বলছে আমি ঝোপঝাড়ের আড়াল দিয়ে এগিয়ে গেলাম এক কর্কশ ডাক শুনে, যা আগে কখনো শুনিনি। The air was thick with a bass cross. বাতাস যেন ব্যঙ্গের গভীর সমাবেত ডাকে ভারী হয়েছিল। Right down the dam, gross billet frogs were cocked on shorts, their loose necks pulse like shells. এই যে এখানে their loose necks pulse like shells, এটা হচ্ছে একটা সিমিলি, কারণ এখানে লাইক ইউজ করা হয়েছে এবং লাইক ইউজ করে সেলস এর সাথে কম্পেয়ার করা হয়েছে তাদের নেকের যে পালস সেটার সাথে। ওকে, সেটা একটা সিমিলি। সো সিমিলিটা কি? সিমিলিটা হলো লিটারেসি ডিভাইস। বলছে নিজের গর্তের মধ্যে বিশাল পেটের কুৎসিত ব্যাঙগুলো মাটির উপর বসেছিল, তাদের ঢিলে ঢালা গালগুলো পালের মতো ফুলছিল। Some hoped the slapped and plopped were obscene threats,
এটা হচ্ছে একটা মেটাফোর। বলছে কেউ কেউ লাফ দিচ্ছিল, নদীর পানিতে পড়ার শব্দগুলো মনে হচ্ছিল এক একটি অশ্লীল হুমকি। অবসিকর মানে অশ্লীল, থ্রেটস মানে হচ্ছে হুমকি। ওকে, সাম সেট পয়েজ লাইক মাড গ্রেনেডস। সো এটাও একটা সিমিলি, কারণ এখানে লাইক ইউজ করা হয়েছে গ্রেনেডের সাথে কম্পেয়ার করার জন্য তাদের বসার যে স্টাইল সেটাকে। ওকে, দেয়ার প্লান্ট হেডস ফ্ল্যাটিং। বলছে কিছু ব্যাঙ কাদার তৈরি গ্রেনেডের মতো স্থির হয়ে বসেছিল আর তাদের ভোঁতা মুখ দিয়ে অদ্ভুত কর্কশ শব্দ করছিল। আই সিকেন্ড টার্ন অ্যান্ড রান। দৃশ্যটা দেখে আমার যেন ঘেন্না লেগে গেল। আমি ভয়ে ঘুরে দৌড়ে পালালাম। দি গ্রেট স্লিম কিংস ওয়ার গ্যাদার্ড দেয়ার ফর রিভেঞ্জ। মনে হলো এই পিচ্ছিল কাদার রাজারা সেখানে প্রতিশোধ নিতে জড়ো হয়েছে। অ্যান্ড আই নিউ দ্যাট ইফ আই ডিপ মাই হ্যান্ড দি পন কুড ক্লাস ইট। বলছে আমার মনে হলো আমি যদি এখন পানিতে হাত দিই তবে ওই ব্যাঙের ডিমগুলো বা ব্যাঙগুলো আমার হাত চেপে ধরবে। সো আমরা যে মেন যে বিষয়টা আমরা পাচ্ছি, যে টপিকটা বা যে আইডিয়াটা পাচ্ছি সেটা বলছে এখানে একটা ব্যাঙের বাচ্চা থেকে তার জীবনের যে প্রক্রিয়া বড় হওয়ার সেটাকেই তুলে ধরেছে অক্ষরিক অর্থে। কিন্তু আমরা ডিপ যে সাইকোলজিক্যাল যে কবি, হেন্স হ্যানিকে আমরা সাইকোলজিক্যাল কবি হিসেবে জানি। সো এটাকে আমাদের লিটারেরি ভাবে অর্থ বোঝার পরের যে ডিপ মিনিং, সাইকোলজিক্যাল মিনিং, সেটা বোঝা প্রয়োজন। সো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কবি ব্যঙ্গের মাধ্যমে আমাদের মানুষের বা চাইল্ডহুডের যে একটা মেমোরি, ইনোসেন্স এবং এটা টার্ন হয় কীভাবে এক্সপিরিয়েন্স বা অ্যাডাল্টহুডে টার্ন হয়ে যায় সেটাকে তুলে ধরেছে। যে ব্যঙ্গের বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক, আমাদের যে কোন বাচ্চা থেকে একটু প্রাপ্তবয়স্ক হয় সেটাই তুলে ধরেছেন। ওকে, তো এটাই হলো এই দুই স্ট্যান্জার মূল থিম। সো এখন যদি সামারি বলতে পারেন, সো এখন যদি আমরা থিমের দিকে যাই তাহলে থিমে আমরা কি কি পাচ্ছি? থিমে পাবো আছে ইনোসেন্স। ইনোসেন্স যেমন জাম্প ওয়ার্ডস ফুলস অন দি জেলিড স্পিক্স, এটা হচ্ছে এটা ইমেজারি। তারপরে হচ্ছে আমরা ডেঞ্জার পাচ্ছি পয়েজড লাইক মাড গ্রেনেডস, মানে পোজ দিয়ে বসেছিল গ্রেনেড, মাটির গ্রেনেডের মতন, এটা একটা সিমিলি লিটারেরি টার্ম। গিল্ড পাচ্ছি থিম হিসেবে গ্যাদার্ড দেয়ার ফর রিভেঞ্জ, আমাদের যে ছোটবেলার যে আমরা যে ইনোসেন্টগুলো হারাই ফেলি সেটার প্রতি আমাদের একটা বড় একটা গিল্ট আসে, আমরা এটা আফসোস করি। ওকে, বারবার পাস্টকে আমরা নিয়ে আসার চেষ্টা করি প্রেজেন্টে। ডিসগাস্ট, এবং ডিসগাস্ট একটা ফিল করি যে আমাদের এটা একটা ডিসগাস্ট ফিলিংস, যে আমরা ছোটবেলায় এরকম ওয়ান্ডারিং করে বেড়াতাম, এরকম ছোট ছোট জিনিসেই একটা হ্যাপিনেস ফিল পেতাম। কিন্তু যখন আমরা অ্যাডাল্টহুড চলে যাই তখন এই ইনোসেন্সগুলো বা যে আমাদের ওয়ান্ডারিংগুলো সেটা খুব লিমিটেড হয়ে যায়। ওকে, সো এটাই ছিল আমাদের মূল বিষয়বস্তু, টপিকস। আশা করি সবাই ধারণাটা ক্লিয়ার। আর যেটা বললাম ওইটা আমাদেরকে জানাবেন যে এরকম থাকবে নাকি আমি প্রথম দিকে যেরকম দিতাম, প্রথম পোল লেখা থাকতো, পোয়েট সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতো, পোয়েমের লাইন বাই লাইন, স্ট্যান্জা বা স্ট্যান্জা বাই স্ট্যান্জা এক্সপ্লেনেশন থাকতো বেশ কিছু লাইন, তারপরে থাকতো হচ্ছে আপনার কোটেশন থাকতো, লিটারি ডিভাইসগুলো খুব সুন্দর করে লেখা থাকতো। সো কোয়েশ্চেন থাকতো হোমওয়ার্ক হিসেবে। সো এগুলো জানাবেন কোনটা বেটার হয়। সো এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, যেমন হাউ ডাজ দি পোয়েম শো দি ট্রানজেকশন ফ্রম চাইল্ডহুড ইনোসেন্স টু এক্সপিরিয়েন্স। ওকে, এরকম কোশ্চেন আসতে পারে, এরকম টাইপের কিন্তু ঘুরে ঘুরে দিতে পারে। ওকে, সো এটাই জানাবেন। সো অ্যাগেইন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের অন্য ভিডিওগুলো দিয়েছিলে আমাদের প্লে লিস্টগুলো ভিজিট করবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ।